এই কচু গাছ দিয়ে আমাদের ট্রান্সপিরেশনের প্র্যাকটিক্যালটা করতে হবে, ঠিক আছে? ট্রান্সপিরেশনের প্র্যাকটিক্যালটা করতে হবে। তাহলে কী করতে হবে? এটার মধ্যে যে এটা কি, এটা হচ্ছে কচুর পিটিওল। তাহলে পিটিওলের মধ্যে আমার জাইলেম বাহিকা রয়েছে বা জাইলেম ভেসেলটা রয়েছে। এবার এটাকে যদি আমি বাতাসে কেটে দিই, তাহলে জাইলেমের মধ্যে যে কৈশিক নলগুলো থাকবে সেগুলো বাতাসটাকে টেনে নেবে। তারপরে এর মধ্যে গিয়ে কী হবে, এয়ার বাবলগুলো ব্লক করবে। এরপরে যখন এটাকে আমি জলের মধ্যে দেবো তখন আর জলটা এর মধ্যে দিয়ে উঠবে। এবার তোরা প্রশ্ন করতে পারিস যে স্যার জলের মধ্যে কেন দেবো? কৈশিক নল, এছাড়া আমি তো রুটটা দিচ্ছেন না, তাহলে অ্যাবজর্ব করবে কী করে? জাইলেম যেহেতু কৈশিক নল থাকে, এই কৈশিক নলে একটা সমোচ্চশীলতা ধর্ম থাকে, যার জন্য সে জলটাকে উপরের দিকে টেনে নেবে। আর এখান থেকে স্টোমাটা দিয়ে যখন ওয়াটার ইভাপোরেট করবে তখন আস্তে আস্তে সেই মতন জল তৈরি হবে। কারণ আমরা অ্যাসেন্ট অফ স্যাপ থিওরিতে জানি যেখানে একটা কন্টিনিউয়াস ওয়াটার কলাম তৈরি হয়ে থাকে। আমি এই কন্টিনিউয়াস ওয়াটার কলামটাকে ডিসকন্টিনিউয়াস করতে চাইছি না। যখনই আমি এটাকে বাতাসের মধ্যে কেটে দেবো এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। কিন্তু যদি আমি জলের ওয়াটার ফ্লোর মধ্যে কাটি তাহলে আমার ডিসকন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস ওয়াটার ফ্লো থাকবে। তাহলে আমাকে এইরকম একটা কচু পাতা নিতে হবে। এবার দেখো, এই হচ্ছে একটা কনিক্যাল ফ্লাক্স। এটা কাঁচেরও হতে পারে, আবার যেমন আমি প্লাস্টিকের করেছি প্লাস্টিকেরও হতে পারে, কেন প্লাস্টিকের করলে ভাঙা টাঙার চান্স কম থাকে, ঠিক আছে? এই হচ্ছে একটা কনিক্যাল ফ্লাক্স। তাহলে আমার কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমি প্রথমে কী করবো, জল ভরে দেবো। তাহলে একদম মাথা অবধি জল ভরে নিলাম। দেখো একদম আমি মাথা অবধি জল ভরে নিচ্ছি, ঠিক আছে? এবার কলটা আমি খুলে দেবো। এই কল খুলে দিয়ে আমাকে একদম ঝট করে এর মধ্যে দিয়ে দেবো উইদিন এ মিনিট। তাহলে আমি কি করলাম না, এই কন্টিনিউয়াস ওয়াটার ফ্লো আছে, সবাই দেখতে পাচ্ছ। এখানে আমি এটাকে এরকম অবলিক করে ব্লেড দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে কিন্তু আমি এখানেই ধরে রেখেছি। এবার এই পুড়ে দিলাম, এই জলটা একটু কেটে দিলাম। দেখো স্পষ্টতই দেখা যাচ্ছে পিটিওলটা কিন্তু জলের মধ্যে ডুবে রয়েছে, ঠিক আছে? তাহলে আমার ওয়াটার কলামটা ব্রেক হলো না। অ্যাসেন্ট অফ স্যাপের থিওরি অনুযায়ী যে ওয়াটার কলামটা আছে সেই ওয়াটার কলামটা কিন্তু ব্রেক হলো না। এবার কি করবো, এবার মাথাটা তো ফাঁকা রয়েছে, তার মানে আমি যখনই জলটাকে রোদ্দুরের মধ্যে বসাবো, রোদ্দুরের ধর্ম অনুযায়ী এখান থেকে জল ইভাপোরেশন হতে আরম্ভ করবে। তাহলে জল পাতাও অ্যাবজর্ব করবে, আবার এখান থেকেও ইভাপোরেশন হবে। দুটোকে যদি আমি করি তাহলে আমার রেজাল্টের মধ্যে এরর চলে এলো। আমাকে কি করতে হবে তাহলে? পরে তেল দিতে হবে, মানে অয়েলি সাবস্টেন্স দিতে হবে। যে অয়েলি সাবস্টেন্স বা ওয়্যাক্সি সাবস্টেন্স দিলে উপরটা সিল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, আমরা একটা পরিষ্কার পাতি মাথায় তেল দিচ্ছি। এটা সর্ষের তেলও হতে পারে, এটা লিকুইড মোম বা লিকুইড প্যারাফিনও হতে পারে। আমি এই তেলটা দিয়ে কি করলাম, এর উপরে ছড়িয়ে দিলাম। যখন তেলটা ছড়াবে খেয়াল করবে যেন এটার ওপরে তেল না লাগে, কারণ এর ওপরে বা এর নিচের সারফেসে, যেহেতু কচু পাতা হচ্ছে একটা হাইড্রোফাইটিক লিভ, তাই এর ওপরে কিন্তু একটা ওয়্যাক্সি লেয়ার রয়েছে, আর এর নিচের দিকে কিন্তু কোনো ওয়্যাক্সি লেয়ার নেই। তাহলে স্টোমাটা ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য লোয়ার সাইড। সো ইউ কিপ ওয়ান থিং ইন ইউর মাইন্ড দ্যাট দ্য অয়েল মাস্ট নট টাচ অ্যাট দ্য এনি পার্ট অফ দ্য লিভ ব্লেডস। লিভ ব্লেডের কোনো একটা জায়গায় কিন্তু আপার বা লোয়ার পোর্শনে যেন ওয়াটার টাচ না করে। তাহলে এই আমার সেট আপটা রেডি হয়ে গেল। এই সেট আপটার মধ্যে কী আছে, জল দিয়েছি, তার উপরে আমি কচু পাতাটাকে জলের মধ্যে কেটের মধ্যে দিয়ে দিয়েছি, এবং তারপরে এর মধ্যে আমি তেল দিয়েছি। যেহেতু আমি নারকোল তেল ইউজ করছি, এখানে একটু ভালো করে দেখবে, যেহেতু এখানে নারকোল তেল ইউজ করছি তাই এখানে বোঝা যাচ্ছে না। সর্ষের তেল হলে ওখানে একটা ডার্ক লেয়ার থাকতো। এর ফলে কি হলো না, এখান দিয়ে আমার আর কোনো সারফেস থেকে কোনো ইভাপোরেশন হবে না। এবার আমি এই টোটাল সিস্টেমটাকে ওয়েট করব কত। ব্যালেন্সের নিয়ম হচ্ছে প্রথমে এটাকে ব্যালেন্স হতে দিতে হবে। 0 এসে গেছে। এবার আমি এটাকে এই জিনিসটাকে এর উপরে বসিয়ে দিলাম। তাহলে এর ওয়েট কত এলো দেখো, 392 গ্রাম। তাহলে এর ওয়েট এলো 392 গ্রাম। এটা আমরা নোট করে নেব যে এর ওয়েট কত এসছে। তাহলে 392 গ্রাম। এবার আমি এটাকে তুলে নিলাম। আজকে একটু মেঘলা ওয়েদার আছে বলে রোদ্দুরটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট স্টিল এইখানটায় আমার রোদ্দুর ভালো আসছে। আমি এখান থেকে ওটাকে 1 ঘন্টা বসিয়ে দেব। এবার এখান থেকে জল অ্যাবজর্ব করবে এবং এখান দিয়ে এটাকে ইভাপোরেট করবে। এই অ্যাবজর্পশন ইভাপোরেশনের পর আমি আলটিমেটলি এটার আবার আরেকটা ওয়েট নেব 1 ঘন্টা পরে। ওয়েট নিয়ে দেখবো যে এর ওজনটা কতটা কমবে, তারপরে আমরা রেটটা ক্যালকুলেশন করব। আমাদের 1 ঘন্টা হয়ে গেছে।
এবার 1 ঘন্টা পর আবার এটার ওয়েট নিতে হবে, যে ওয়েট নিয়ে আমি দেখবো যে ওয়েটের ডিফারেন্সটা কত এলো। যত ডিফারেন্স আসবে ততই হচ্ছে আমার তত গ্রাম ওয়াটার আমার লস হলো। এবার আমি দেখি এর ওয়েটটা নিয়ে ওয়েটটা কত হলো। আমি এখানে ওয়েটে বসিয়ে দিলাম, আমাদের কত এলো দেখো 377। কত এসেছিল আগে ওয়েট 392, এখন এলো 377, তাহলে অবভিয়াসলি ওয়েট আমার কমেছে। তাহলে যে ওয়েটটা ডিফারেন্সটা হলো সেটাই কিন্তু অত পরিমাণ জল এ ট্রান্সপিরেট করেছে। এবার আমরা ক্যালকুলেশনটা দেখে নেব, যে ক্যালকুলেশনটা কী করে আমরা ওয়াটার লসটা ক্যালকুলেট করব। এবার আমাদের খাতায় যে প্র্যাকটিক্যালটা করতে হবে সেটা কি লিখতে হবে। তাহলে আমি ইনিশিয়াল ওয়েট নিয়ে নিয়েছি, আমার সেট আপটা বসে গেছে। তাহলে আমার প্রথমে যেটা হয় আমার লিখতে হবে হেডিংটা কি না, ডিটারমিনেশন অফ রেট অফ ট্রান্সপিরেশন। এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালের হেডিং। এবার আমি কি নিয়েছি ইনিশিয়াল ওয়েট, ফাইনাল ওয়েট, এখানে আমার একটা টেবিল করতে হবে। আমার কিছু রিকোয়ারমেন্ট লাগবে, সেই রিকোয়ারমেন্টটা আমি পরে লিখবো। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে জিনিসপত্র দেবে। এটা কিন্তু ফিজিওলজির পরীক্ষার একটা খুব ভালো মানে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে তোমাদের কিন্তু আগে রিকোয়ারমেন্ট লিখতে হবে। সেই রিকোয়ারমেন্টটা কী করে লিখবো না, লিখবো রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টের মধ্যে আমার কী কী থাকবে, রিকোয়ারমেন্টের মধ্যে আমার ফার্স্ট থাকবে লাইফ স্পেসিমেন। আমি কি লিখব, কচু পাতা নিয়েছি, কচুর সায়েন্টিফিক নেম কি, কলোকেশিয়া লিফ উইথ পিটিউল। হলো। এবার 2 নম্বর হচ্ছে কি আমার কেমিক্যাল। অনেকে কেমিক্যালের মধ্যে কিছু দেয় না, কিন্তু আমি বলবো কেমিক্যালের মধ্যে তোমরা ওয়াটারটাকে লিখে দেবে, কারণ ওয়াটার হচ্ছে একটা ইউনিভার্সাল সলভেন্ট হিসেবে কাজ করে। 3 নম্বর হচ্ছে আমার কি, গ্লাস অ্যাপারেটাস। এই গ্লাস অ্যাপারেটাসের মধ্যে আমরা কি লিখব, কনিক্যাল ফ্লাস্ক। কত এমএল নিয়েছি, 500 ml, কত 1 PCS, মানে 1 পিস। 2 নম্বর কি, আমার একটা গ্লাস রড রাখতে পারে, গ্লাস রড। গ্লাস রড কেন লাগবে না, আমি এখানে ছোট্ট করে ছবি এঁকে যদি দেখিয়ে দিই, এই হচ্ছে আমার একটা কনিক্যাল ফ্লাস্ক, আর এইখানে আমার পিটিওলটা থাকবে, এই হচ্ছে আমার লিফটটা। তো পিটিওলটা যাতে সোজাভাবে থাকে, তো এখানে যদি আমার একটা গ্লাস রডকে রেখে দিই তাহলে পিটিওলটা আমার সোজাভাবে থাকবে। তাহলে একে বাঁধার জন্য আমার এখানে একটা থ্রেডও লাগবে, সেটা আমি গ্লাস রড লিখলাম। 4 নম্বর লিখবো কি, মিসলেনিয়াস। এই মিসলেনিয়াস হচ্ছে, মিসলেনিয়াসের মধ্যে আমার সমস্ত কিছু থাকবে। ফার্স্ট লাগবে কি, থ্রেড। 2 নম্বর কি, আমি যে মেশিনটাই মেপেছি, মানে ব্যালেন্স। এবার তোমরা যে কলেজে যাবে বা পরীক্ষা দিতে যাবে, সে পরীক্ষার সময় তোমাদের প্যান ব্যালেন্সও দিতে পারে বা ডিজিটাল ব্যালেন্সও দিতে পারে। তাহলে আমি লিখলাম প্যান ব্যালেন্স অর ডিজিটাল ব্যালেন্স। হলো। এইটা 3 নম্বর আমার একটা গ্রাফ পেপার লাগবে। এই দেখো, এই আমি একটা গ্রাফ পেপার এখানে অলরেডি নিয়ে রেখেছি। এই গ্রাফ পেপারের ইউটিলিটি আমরা এখনই কিছুক্ষণ পর তোমাদের বোঝাবো, এই গ্রাফ পেপারটা কী করে লাগবে। তাহলে আমি এখানে লিখলাম গ্রাফ পেপার। 4 নম্বর হচ্ছে রুলার। রুলার লাগবে, মানে যাকে আমরা বলছি স্কেল। এই স্কেলটা খুবই দরকারি, কারণ স্কেল দিয়ে আমাদের মাপ নিতে হবে, সেজন্য স্কেল। 5 নম্বর হচ্ছে কি লাগবে, পেন্সিল, রাবার। এই কটা আমার মোটামুটি রিকোয়ারমেন্টের মধ্যে চলে গেল। এবার রিকোয়ারমেন্টের পরে যেটা আমার আসে রেজাল্ট। এই রেজাল্ট আমার কি হবে না, রেজাল্টের মধ্যে আমার একটা ছক করতে হবে। তাহলে কি লিখলাম আমি, ইনিশিয়াল ওয়েট, ফাইনাল ওয়েট, ডিফারেন্স। হলো। এখানে হচ্ছে স্পেসিমেন। স্পেসিমেনের ক্ষেত্রে আমি কি লিখলাম, কলোকেশিয়া লিফ। ইনিশিয়াল ওয়েট আমার ছিল 392 গ্রাম, ফাইনাল ওয়েট হচ্ছে 377 গ্রাম। তাহলে আমার ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা আমাদের বার করতে হবে। ডিফারেন্স হচ্ছে 5
আর 1, তাহলে 15 গ্রাম আমার ডিফারেন্স। তাহলে আমার এখানে আমি টোটাল 15 গ্রামের ডিফারেন্স পেলাম, হলো। এইটা হয়ে গেল আমার একটা ছক। এই 15 গ্রামের ডিফারেন্স আমার এখানে রাখতে হবে, মনে রাখতে হবে, হলো। এবার আমরা আসি গ্রাফ পেপারের কি কাজ আছে। এখানে একটা কচু পাতা আমি নিয়েছি। নিয়মটা হচ্ছে যে কচু পাতাটা তোমরা বসিয়েছো ট্রান্সপিরেশনে, সেই কচু পাতাটারই কিন্তু এখানে ছাপ নিতে হবে, কারণ নাম্বার অফ স্টোমাটা কাউন্টিং করার জন্য। তো যাই হোক, আমি একটা কচু পাতা নিয়েছি, এটাকে আমরা এটার উপরে বসিয়ে দিলাম উল্টো করে। কার উপরে? না, আমার গ্রাফ পেপারটার উপরে। এবার এর সাইড দিয়ে আমি বর্ডার লাইনটা ড্র করব। দেখো, আমি সাইড দিয়ে বর্ডার লাইন ড্র করছি। এই সাইড দিয়ে খুব সাবধানে বর্ডার লাইনটা ড্র করতে হবে। এখানে আমরা কচু পাতাটার ড্রয়িংটা পেয়ে গেলাম। এবার আমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে, খুব মন দিয়ে যদি ক্যালকুলেশন করি। দেখো, যে কোনো গ্রাফ পেপারে 3 রকমের ঘর থাকে। এইটা হচ্ছে একটা বড় ঘর, তার মধ্যেখানে এইটা হচ্ছে একটা হাফ ঘর, আর তার মধ্যে এইটা হচ্ছে একটা ছোট ঘর। তাহলে এটা যদি 100% হয়, তাহলে এইটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 10। এরকম করে আমরা ঘরের একটা ক্যালকুলেশন করবো। তা কীরকম করবো দেখো, এটা যদি তোমরা স্কেল দিয়ে টানো তাহলে সব থেকে সুবিধা হয়, যার জন্য আমাকে বলা হয়েছে। দেখো, আমি স্কেল দিয়ে টানছি। এই বর্ডারের যেখানে কমপ্লিট ঘর পাচ্ছি, কমপ্লিট ঘর কীরকম দেখো, এই হচ্ছে একটা কমপ্লিট ঘর। আবার এখান থেকে আবার দেখো, এইখানে একটা কমপ্লিট ঘর আছে, তার মানে আমি এই নিয়ে এলাম, নিয়ে এসে আবার এইখানে একটা কমপ্লিট ঘর। এবারে দেখতে হবে নেক্সট কমপ্লিট ঘর এখানে। তাহলে সিঁড়ি ভাঙা অঙ্কের মতন আমাকে সিঁড়ি ভেঙে এইটুকু, তারপরে আবার নিয়ে যেতে হবে এইখানে, হলো। এবার এখান থেকে আবার এইখানে একটা কমপ্লিট ঘর আছে, এইখানে একটা কমপ্লিট ঘর আছে, এখানে একটা কমপ্লিট ঘর আছে। এদিকে আর কোনো কমপ্লিট ঘর নেই, অতএব এখান থেকে আমি স্ট্রেট এই জায়গাটা নামাতে পারি। তাহলে আমি সেরকমই নিয়ে এলাম। এবার এখান থেকে আমি টানা, তাহলে আমার এতটুকু হয়ে গেল, এতটুকু ঘরটা না। এবার আমার দেখো, এখান থেকে এইটুকু একটা আছে, আবার সেখান থেকে আমার এতখানি একটা আছে, আবার সেখান থেকে এরকম যেতে হবে, গিয়ে আবার এখানে আছে, আবার এখানে আছে। তাহলে এখান থেকে গিয়ে আবার এইরকম, এখান থেকে এইটুকু আসবে, আবার উঠে গিয়ে এইটুকু আসবে, আবার উঠে গিয়ে এইটুকু আসবে। এরকম আমার ঘরগুলো কাউন্টিং করা চলতে থাকবে। এবার দেখো, আমাদের তাহলে মোটামুটি বড় ঘরগুলো ছক কাটা হয়ে গেছে। কতগুলো বড় ঘর হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 122 123 124 125 130 131 132 133, এই কন্টিনিউয়াস টোটাল 133টা ঘর রয়েছে। তাহলে 133 ইন্টু 1 স্কোয়ার সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 133 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আমি জানি বড় ঘর সমান 1, হলো। স্কোয়ার সেন্টিমিটার হয়ে গেল 1 স্কোয়ার সেন্টিমিটার। এবার বাকিগুলো আমাকে নিতে হবে। এবার বাকিগুলোর মধ্যে আমাকে দেখতে হবে যে 50% কোথায়, মানে ছোটো ঘরগুলো 25 কোথায় কোথায় এসছে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 ছেষট্টি 67 68 69 70 71 72 73 74 75। তো টোটাল 75 ইন্টু এক একটা ঘর হচ্ছে 25 করে, তাহলে এটা কী হবে 25 স্কোয়ার সেন্টিমিটার, 1875 স্কোয়ার সেন্টিমিটার। এবার সব থেকে মুশকিল কাজ, যে ঘরগুলোর মধ্যে দিয়ে গেল না, অর্থাৎ 25ও এলো না,
টোটাল এলো না কিন্তু সিঙ্গেল এলো, তাহলে সিঙ্গেল কতগুলো ঘর গেছে সেইগুলো আমাকে গুনতে হবে। এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 ঘর, তারপর 133 ইন্টু 10 সেন্টিমিটার মানে 1330 স্কোয়ার সেন্টিমিটার, 75 ইন্টু 25 মানে 1875, আর 1200 ইন্টু 1 মানে 1200, তাহলে তিনটে যোগ করলে কত হয় সেটা আমাদের দেখতে হবে। টোটাল এরিয়া হবে কত, আর টোটাল এরিয়া হবে 4405 স্কোয়ার সেন্টিমিটার। এবার সেই অনুযায়ী আমাদের এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা কীরকম হবে সেটা আমরা একটু দেখি। লিফ এরিয়া হচ্ছে 4405 স্কোয়ার সেন্টিমিটার। ওয়াটার লস্ট হচ্ছে, ওয়াটার লস্ট আমরা ফাইনাল ইনিশিয়াল মাইনাস ফাইনাল করে বার করেছি কত, 15 ml, আর টাইম হচ্ছে 1 আওয়ার। তাহলে আমরা বলতে পারি যে 4405 স্কোয়ার সেন্টিমিটার এরিয়া রিলিজড 15 ml ওয়াটার ইন 60 মিনিট। তাহলে 1 স্কোয়ার সেন্টিমিটার এরিয়া রিলিজ 15 বাই কত হবে এটা, 15 বাই 4405 ml ওয়াটার ইন 60 মিনিট। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগ করলে যে ভাগফলটা হবে সেটা হচ্ছে আমার স্কোয়ার। তার মানে কত এলো না 0.003405 ml পার স্কোয়ার সেন্টিমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার তাহলে রেট অফ ট্রান্সপিরেশন is 0.00345 ml per square centimeter per hour। এটা হচ্ছে আমার রেট অফ ট্রান্সপিরেশন।